নূর চলে গেল। কি এমন জরুরি আলাপের জন্য ক্যাপ্টেন তাহের ডেকে পাঠিয়েছেন ভেবে কোনো কুলকিনারাই পেলাম না। সন্ধ্যার পর গিয়ে হাজির হলাম তার মেসে। নূর ইতিমধ্যেই এসে গেছে। ডিনারের আগে তার রুমে বসে গান শুনছিলাম। গানের আওয়াজের আড়ালে নিচু গলায় আমরা আলাপ শুরু করলাম। কোনো ভূমিকা ছাড়াই ক্যাপ্টেন তাহের বলল, ডার্লিং, আমি ও নূর পালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছি চমন বর্ডার দিয়ে আফগানিস্তানে, সেখান থেকে বাংলাদেশ। আকবর বক্তির ছেলেদের সাথে তোমার বন্ধুত্ব আছে। তাছাড়া তুমি স্থানীয় অফিসার, এ ব্যাপারে আমরা তোমার সাহায্য চাই। স্বল্পভাষী ক্যাপ্টেন তাহেরের অনুরোধের জবাবে বললাম, স্যার, আমিও পালাবার চেষ্টা করছি। ক্যাপ্টেন তাহের আমার জবাব শুনে খুব খুশি হলেন। আমাকে জড়িয়ে ধরে বললেন, তাহলে তুমি সময় নষ্ট না করে যেভাবেই হোক বর্ডারটা একবার রেকি করে আসো। আমি সম্মতি জানিয়ে ফিরে এলাম মেসে। আমরা তিনজন কোরআন শরীফ হাতে নিয়ে প্রতিজ্ঞা করেছিলাম আমাদের এই পরিকল্পনা সম্পর্কে কাউকে কিছু বলা চলবে না। সুযোগ মতো একদিন রেজিমেন্টাল এক্সারসাইজ এরিয়া রেকি করার উসিলায় ইউনিটের গাড়ি নিয়ে প্রফুল্ল চিত্রে রেকি করে ফিরে এলাম। বন্ধুরা আমাদের পালাতে সাহায্য করবে জানতে পেরে নূর ও তাহের দুজনেই খুশিতে আত্মহারা হয়ে উঠল। এভাবে সব যখন প্রায় ঠিকঠাক, হঠাৎ করে একদিন সিগন্যাল কোরের হাবিলদার নাজির রাতের অন্ধকারে আমার সাথে দেখা করতে এলো। লোকাল বাঙালি অফিসার হিসেবে সবার সাথে আমার যোগাযোগ ছিল। বিশেষ করে জুনিয়রদের মধ্যে আমার একটা বিশেষ প্রভাব ছিল। নাজিরের মতো সিনিয়র জুনিয়র অনেকেই তাদের সমস্যাতে নিয়ে আমার কাছে আসতো, সুখ দুঃখের কথা কইতো এবং আমার পরামর্শ নিতে। ভাবলাম নাজিরও নিশ্চয়ই তেমন কোনো ব্যাপারেই আলাপ করতে এসেছে, কিন্তু তাকে দেখেই আটকে উঠলাম। তার মুখ ভীষণভাবে থমথম করছিল, চোখ দুটোও করছিল টলমল। তাকে দেখে পরিষ্কার বুঝতে পারছিলাম ভীষণ কিছু ঘটেছে। আমি তাকে নিয়ে সোজা আমার ঘরে চলে গেলাম। কি হয়েছে নাজির, এত গম্ভীর কেন? জবাবে নাজির অতি নিচু স্বরে বলল, স্যার, সর্বনাশ হয়ে গেছে। ব্রিফ কমান্ডার জিএইচকিউতে সাইফার মেসেজের মাধ্যমে জানিয়েছেন 29 ইএমই ব্যাটালিয়নের 3 জন জুনিয়র কমিশনার অফিসার জেসিও এবং 2 জন নন কমিশনার অফিসার এনসিও চমন হয়ে আফগানিস্তানে পালাতে গিয়ে ধরা পড়েছে। খবর শুনে আমার মাথা ঘুরে গেল। নাজিরকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিয়ে ছুটে গেলাম ক্যাপ্টেন তাহেরের মেসে। ডেকে পাঠানো হলো লেফটেন্যান্ট নূরকে। গভীর রাত অবধি আলোচনার পর সিদ্ধান্ত হলো চমন বর্ডার দিয়ে পালানোর প্রচেষ্টা হবে অত্যন্ত বিপজ্জনক, তাই এ পথ পরিত্যাগ করে অন্য পথে পালাবার চেষ্টা করতে হবে। অন্য পথ হিসেবে আমাদের সামনে খোলা থাকলো কাশ্মীর, লাহোর, শিয়ালকোট কিংবা ভাওয়ালপুর সেক্টর। ভাওয়ালপুর সেক্টর দিয়ে রাজস্থানের মরুভূমি পাড়ি দিয়ে সময় লাগবে 2 থেকে 3 দিন। অন্যান্য যে কোনো সেক্টর দিয়ে বর্ডার পেরোতে লাগবে 5 থেকে 6 দিন। এত সময় পাওয়া যাবে কিভাবে? অনেক চিন্তা ভাবনা করে ভাওয়ালনগর সেক্টরকেই বেছে নিলাম আমরা। এই সেক্টর দিয়ে পালাতে শুধু কম সময় লাগবে তা নয়, আমাদের ডিভিশনের অপারেশনাল এরিয়া ছিল এই সেক্টর। ফলে প্রয়োজনীয় ইন্টেলিজেন্স ইনফরমেশন সংগ্রহ করাও সহজ হবে। পালাবার পরিকল্পনা করার দায়িত্ব যুক্তিগত কারণেই আমাকেই নিতে হলো। শুরু হলো আবার এক নতুন পরিকল্পনা। এভাবেই সময় বয়ে যাচ্ছিল। এপ্রিলের প্রথম সপ্তাহের এক ছুটির দিনে দুপুরের খাওয়া শেষ করে মেস থেকে ফিরে বিছানায় গড়াগড়ি দিচ্ছিলাম। হঠাৎ করে দরজায় কড়া নড়ে উঠল। কে জিজ্ঞেস করতেই লেফটেন্যান্ট মতির গলা শুনতে পেলাম। ভেতরে এলো মতি। শুকনো মুখ, মলিন চেহারা। চিন্তিত লাগছিল ওকে। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, হঠাৎ কি মনে করে এলে? স্যার, কিছুদিন যাবত মানসিক যন্ত্রণায় ভুগছি ভীষণভাবে। অবশেষে আজ মনস্থির করে এসেছি আপনার পরামর্শ নিতে। খুব সিরিয়াস ব্যাপার কিছু কি? হ্যাঁ স্যার, মনস্থির করে ফেলেছি, পালাবো। যে করেই হোক পালিয়ে গিয়ে স্বাধীনতা সংগ্রামে শরিক হব। চেষ্টা ব্যর্থ হলে যা হবার তা হবে। যে কোনো ঝুঁকি নিতে আমি প্রস্তুত। আপনি কি বলেন? ভালো করে তার মুখের দিকে চেয়ে তার মনের ছবি পড়বার চেষ্টা করলাম। না, তাকে ভীষণ সিরিয়াস মনে হলো। কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছি আমাদের 3 জনের সিদ্ধান্তের কথা কাউকে বলা যাবে না।
তাই সেই মুহূর্তে আমাদের চিন্তাভাবনার কথা না বলে শুধু বললাম, মতি, তোমার আন্তরিকতা প্রশংসনীয়, কিন্তু আমি এ ব্যাপারে কি করতে পারি? মতি চুপ করে ভাবছিল কিছু। আমি বেয়ারাকে ডেকে নাস্তার ফরমাইশ দিলাম। নাস্তা এলো। মতি তৃপ্তির সাথে খেলো নাস্তা। ওর খাওয়া দেখে বুঝতে পারছিলাম দুপুরে খাওয়া হয়নি তার। হঠাৎ করে মতি প্রশ্ন করলো, স্যার, সবকিছুর সম্পর্কে আপনি আমার চেয়ে অনেক বেশি জানেন। এই অবস্থায় আপনি কি কিছুই ভাবছেন না? চোখ কান বন্ধ করে হাত গুটিয়ে শুধু বসে থাকবো আমরা? আমাদের কি কোনো দায়িত্বই নেই? আমি মতির প্রশ্নের তাৎক্ষণিক জবাব না দিয়ে বললাম, কাল বিকেলে চায়না ক্যাফেতে 6টায় এসো, আলাপ হবে বিস্তারিত। মতি চলে গেল। ও চলে যাবার পর আমি কাপড় পরে গাড়ি নিয়ে সোজা বেরিয়ে গেলাম নূরের কাছে। গিয়ে দেখি নূর দিবানিদ্রা দিচ্ছে। ওকে উঠালাম ঘুম থেকে। প্রথমে নূর কিছুটা থতমত খেয়ে গিয়েছিল। কি ব্যাপার স্যার, হঠাৎ আপনি এই সময়ে? বিশেষ প্রয়োজনে এসেছে নূর। তাকে মতির ব্যাপারে সব খুলে বললাম। সব শুনে নূর বলল, মতির ব্যাপারে আপনি কি ভাবছেন? আমি বললাম, ওকে সঙ্গে নিলে কেমন হয়? নূর কিছুক্ষণ চিন্তা করে বলল, আমার আপত্তি নেই, তবে ক্যাপ্টেন তাহিরের মতামতটা জানা দরকার। বেশ, তবে চলো তার ওখানেই যাওয়া যাক। তাই চলুন। আমার গাড়িতে করে গেলাম ক্যাপ্টেন তাহেরের ওখানে। তাকে সব কথা খুলে বলে জানালাম। তাকে সঙ্গে নিতে আমার এবং নূরের কোনো আপত্তি নেই। ক্যাপ্টেন তাহের আমাদের সাথে একমত হয়ে বললেন, ঠিক আছে, ও যদি বিশ্বাসযোগ্য হয় তবে তাকে সঙ্গে নেওয়া হোক। ফিরে এলাম পথে নূরকে নামিয়ে দিয়ে। পরদিন নির্ধারিত সময়ে আমি ও নূর চায়না ক্যাফেতে গেলাম মতির সাথে আলোচনা করতে। গিয়ে দেখি মতি আমাদের পৌঁছার আগেই আমাদের প্রিয় ডিশগুলোর অর্ডার প্লেস করে রেখেছে, অপেক্ষা করছে। চায়না ক্যাফে তখন কোয়েটা শহরের একমাত্র চাইনিজ রেস্তোরাঁ, আমাদের বিশেষ পছন্দের আড্ডা মারার জায়গা। একটি চাইনিজ পরিবার বাবা মা মেয়ে মিলে রেস্তোরাঁটা চালায়। আমরা তাদের পুরনো রেগুলার কাস্টমার, তাই গেলে বিশেষ খাতির যত্ন করে। আমরা যোগ দেবার পরপরই খাওয়া শুরু হলো, সাথে আলোচনা। আমি প্রথমেই বললাম, মতি, তোমার গতকালের প্রশ্নের জবাব দিচ্ছি আজ। কোনো কারণবশত সেটা কাল দেওয়া সম্ভব হয়নি। আমি নূর এবং ক্যাপ্টেন তাহের পালাবার চেষ্টা করছি বেশ কিছুদিন যাবৎ। চমন বর্ডার দিয়ে পালাবার চেষ্টা করেছিলাম, কিন্তু ইএমই ব্যাটালিয়নের ঘটনার পর সে পরিকল্পনা বাদ দিতে হয়েছে। এখনো চেষ্টা করছি ভাওয়ালনগর হয়ে রাজস্থান বর্ডার ক্রস করব। তুমি আমাদের সঙ্গে ইচ্ছে হলে আসতে পারো। মতির চোখে মুখে খুশি উপচে পড়ল। স্যার, আমি জানতাম আপনি এই সময় চুপ করে বসে থাকতে পারেন না। আই এম সো হ্যাপি দ্যাট আই ক্যান টেল ইউ আই এম প্রাউড অফ ইউ স্যার। আমি পকেট থেকে ছোট্ট একটি কোরআন শরীফ বের করে তার উপর হাত রেখে ওকে শপথ নিতে বসলাম। ও কোরআন শরীফের উপর হাত রাখলো। আমি বললাম, বলো, আমাদের পরিকল্পনা সম্পর্কে অন্য কোনো ব্যক্তিকে কিছু বলা চলবে না, কোনো পরিস্থিতিতেই। প্রয়োজন মতো তোমাকে যে দায়িত্ব দেয়া হবে সেটা বিনা প্রশ্নে তুমি পালন করবে। অযাচিতভাবে পরিকল্পনা সম্পর্কে কৌতূহলবশত কোনো প্রশ্ন তুমি করতে পারবে না। একে অপরের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে সমস্ত সিদ্ধান্ত মেনে চলবে। আমার কথাগুলোর পুনরাবৃত্তি করল মতি। কোনো জড়তা নেই, কোনো দ্বিধা নেই। এভাবেই শেষ হলো আমাদের বৈঠক।